নমস্কার, শুরু করছি বাংলা বলছে। গোটা দেশ জুড়ে চলছে এসআইআর বিতর্ক। বিহারে এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে 65 লক্ষ লোকের নাম বাদ গেছে। এরকম একটা আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল লালকেল্লার ভাষণ থেকে মিশন ডেমোগ্রাফির কথা বললেন। কি এই মিশন ডেমোগ্রাফি? প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন যে সীমান্তবর্তী জেলার যে জনবিন্যাস, সেই জনবিন্যাস দ্রুত বদলে যাচ্ছে এবং সে কারণেই মিশন ডেমোগ্রাফির প্রসঙ্গ তিনি তুললেন। প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আসলে এই এসআইআর সেটাই বকলমে মিশন ডেমোগ্রাফি? এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন জ্যোতি চ্যাটার্জি, কংগ্রেসের পক্ষ থেকে সন্দীপা চক্রবর্তী, সিপিআইএম এর পক্ষ থেকে শামীম আহমেদ, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং সম্বিত পাল। আমি শুরুতে আপনাদের দেখাবো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের ভাষণে তিনি বলেন, অনুপ্রবেশকারীরা দেশের ডেমোগ্রাফি বদলে দিচ্ছে, ছিনিয়ে নিচ্ছে যুব সমাজের রুজি রুটি। এটা বরদাস্ত করা হবে না। যদিও তৃণমূলের অভিযোগ সীমান্তের দায়িত্বে থাকে বিএসএফ, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে, তাই ইস্তফা দেওয়া উচিত অমিত শাহর। পশ্চিমবঙ্গ থেকে বিহারে এই অভিযোগটা উঠেছিল আগেই। এ রাজ্যের বিজেপি নেতারা অভিযোগ করতেন, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া থেকে দক্ষিণ 24 পরগনার মতো বিভিন্ন জেলার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। হিন্দুদের জায়গা দখল করছে মুসলিমরা। রাজ্যের শাসক দল এ ধরনের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে। তবে স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে ভাষণে এবার সেই ভিশন ডেমোগ্রাফির কথা তুলে ধরলেন খোদ প্রধানমন্ত্রী। তার মতে এটা ষড়যন্ত্র। সীমান্তবর্তী রাজ্যের ছবি বদলে যাচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য। পরিকল্পনা করেই এটা করা হচ্ছে। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं। घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। এসআইআর নিয়ে যখন কেন্দ্র রাজ্য সংঘাত চলছে, তখন অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ নিয়েও চলছে বিতর্ক। তখন প্রধানমন্ত্রীর এহেন মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। যদিও এই অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রকে বিঁধতে ছাড়েনি তৃণমূল। তাদের মতে এর জন্য দায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অধীনে থাকা বিএসএফই সীমান্তের দায়িত্বে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটি প্রশ্ন আছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমাদের বর্ডার সুরক্ষা, আমাদের সীমান্তকে সুরক্ষিত করার দায়িত্ব কার? স্বরাষ্ট্রমন্ত্রকের, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী। তা যদি সেই বর্ডার দিয়ে, ভারতের বর্ডার দিয়ে ঘুসপেটিয়া অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে, তারা মহিলাদের ওপর নজর দিচ্ছে, তারা জনবিন্যাসগত পরিবর্তন ঘটাচ্ছে, তারা জমি দখল করছে, তাহলে তো অমিত শাহর প্রথম রিজাইন করা উচিত। বাংলায় ভোটের আগে বড় ইস্যু হতে চলেছে অনুপ্রবেশ। এই ইস্যুকে সামনে রেখেই বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর চালু করতে চায় কেন্দ্র। কমিশনের মতে জাল ভোটার বন্ধ করতে চান তারা। কারা প্রকৃত ভারতীয় নাগরিক তা শনাক্ত করতে। তবে সেই শনাক্তকরণ প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিহারে এর মধ্যেই 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। তৃণমূল জানিয়েছে একজন ভোটারের নামও বাদ দেওয়া যাবে না বাংলায়। তাই দেখা দিয়েছে সংঘাতের পরিবেশ। কাজে গাফিলতির অভিযোগে রাজ্যের 4 আধিকারিককেও সাসপেন্ডের নির্দেশ দিয়েছে কমিশন। ফলে মোদির ভিশন ডেমোগ্রাফি যে অনুপ্রবেশ বিতর্ককে নতুন মাত্রা দিতে চলেছে তা স্পষ্ট। কলকাতা টিভি। আমি সুমনদাকে দিয়ে শুরু করি। সুমনদা, এতদিন আমরা এই যে এসআইআর বিতর্ক দেখছি এবং এসআইআর বিতর্কে যেটা বিরোধীদের অভিযোগ যে নির্দিষ্টভাবে যাদের চিহ্নিত করা হচ্ছে, যাদের বাদ দেওয়া হচ্ছে, তাদের ধর্ম, বর্ণ, এই বিষয়টা ভীষণ রকমভাবে আলোচনার মধ্যে থাকছে। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন মিশন ডেমোগ্রাফির কথা প্রধানমন্ত্রী বলেন এবং গোটাটা একটা সাজিশ, একটা ষড়যন্ত্র তিনি বলছেন, কোথাও কি এগুলো একটার সঙ্গে একটা কানেক্টেড? দেখুন, আমি জানি না মানে নরেন্দ্র মোদী এটা কি করে বললেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিশ্চয়ই দায়িত্ব নিয়ে বলেছেন। দেখুন, দুটো জিনিস প্রথম মাথায় রাখতে হবে। এক হচ্ছে যে উনি ক্ষমতায় আসার পর কোনো সেন্সাস হয়নি, তাহলে উনি জানলেন কি করে যে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে? পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, যদি আমি ধরে নিই যে সত্যি সত্যি উনি বদলাচ্ছে বলে ধরেছেন, তাহলে ভারতবর্ষের বিরাট সীমান্ত, তাহলে কি ধরে নিতে হবে
যে পাঞ্জাব, রাজস্থান, গুজরাট দিয়েও সীমান্ত দিয়ে লোক ঢুকছে, তাহলে ডেমোগ্রাফি পাঞ্জাব, রাজস্থান, আমি পশ্চিমবঙ্গ তো খারাপ স্টেট আলোচনায় আনছি না, প্রথম পাঞ্জাব, রাজস্থান, গুজরাটে কি হচ্ছে। পয়েন্ট নম্বর 3, যেটা তৃণমূল বলেছে এটা তো ঠিক, যে অন্তত বেশিরভাগ জায়গায় সীমান্ত রক্ষার দায়িত্ব, দু একটা জায়গায় অন্য ফোর্স করে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফের। তারা কি করছে দেখুন। আমার মনে হয় যে 2025-এর উনি জিতে আসার পর, মানে উনি তৃতীয়বার জিতে আসার পর দ্বিতীয় স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী পারহ্যাপস একটু নার্ভাস। একদিকে ডোনাল্ড ট্রাম্প গুঁতো দিচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প ওই সীমান্তের ওপাশেরই আসিফ মুনিরকে ডেকে লাঞ্চ খাওয়াচ্ছেন, আরএসএস বলছে যে 75 হয়ে গেছে, 75 হয়ে গেছে, 75 হয়ে গেছে। তার উপরে থার্ড যেটা পয়েন্ট আপনি বললেন, যে সার নিয়ে গোটা দেশে বিরোধীরা এক কাট্টা। তো এই তিনটে জায়গায় দাঁড়িয়ে যদি আজকে প্রধানমন্ত্রীকে 11 বছর বাদে, উনি ক্ষমতায় আছেন 11 বছর বাদে, বলতে হয় যে চাকরি অনুপ্রবেশকারীরা ছিনিয়ে নিচ্ছে, তাহলে কিন্তু উনি ওনার ফেলে আসা গুরুই বলছি, ডোনাল্ড ট্রাম্পের মতো কথা বলছেন। ডোনাল্ড ট্রাম্প যেমন বলেছেন যে অনুপ্রবেশকারী নাকি আমেরিকানদের চাকরি ছিনিয়ে নিচ্ছে। গোটা আমেরিকায় জব অপরচুনিটি কতটা ডোনাল্ড ট্রাম্প তৈরি করতে পেরেছেন, কতটা নরেন্দ্র মোদী তৈরি করতে পেরেছেন। নরেন্দ্র মোদীর পরিসংখ্যান দিয়ে তো বলতে হবে যে আমি 2 কোটি চাকরি, যা উনি বলেছিলেন, তৈরি করেছিলাম, তার মধ্যে 1.5 কোটি অনুপ্রবেশকারীরা নিয়ে গেছে। দেখুন, মানে আপনি যদি পুরোটাই পলিটিক্যাল রেদরিকে থাকেন, এবং তাও উনার, অন্য কারোর তো নয়, উনার জীবনের 75তম বছর পূর্তির আগের একটা ক্রিটিক্যাল সময় দাঁড়িয়ে উনি এরকম বলেন, তাহলে আমি অন্তত কনফিউজড হয়ে যাব যে উনি কি নিজের ঘাড়ে, মানে উনি কি অমিত শাহকে বলির পাঠা করছেন যে সীমান্ত দিয়ে সব লোক ঢুকিয়ে দিয়েছে। আমি ঠিক এখানেই আসি জ্যোতির কাছে, যে জ্যোতি, যেটা সুমনদাও বলছিলেন, যেটা তো ঠিকই, যে আমরা দেখেছি যে জনগণনা দীর্ঘদিন হয়নি, এবং জনগণনা সামনে হওয়ার কথা, এবং যেখানে দাঁড়িয়ে যে কাস্ট সেন্সাস, সেই কাস্ট সেন্সাসও হবে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে কথাটা বললেন, সেটা কতটা তথ্যের ভিত্তিতে নাকি কতটা পলিটিক্যাল রেটরিক? না, আমি বিষয়টা বলি, সেটা হচ্ছে যে 2004 সালের পর, মানে 2004 সালের পর নতুন কতগুলো ভোটার বাড়লো। 2004 সালে মৌপিয়াদি আপনার ভোটার সংখ্যা ছিল হচ্ছে 4,74,00,000, আর 2024 সালে সেটা দাঁড়িয়েছে প্রায় 7,61,00,000। অর্থাৎ আপনার, মানে গবেষকরা হিসেব করে দেখছে, যদি 86 থেকে 2006 পর্যন্ত আমি এই 5 বছর করে ভাগ করে দেখি, তাহলে হওয়ার কথা ছিল ওই অনুপাতে, মানে ধরুন কারো বয়স হলো, মানে 2006 সালে যদি সে জন্মায়, তবেই সে 2024 সালে গিয়ে ভোটার হবে, 18 সাল হবে। তো সেই হিসেব মতে হওয়ার উচিত ছিল 6 কোটি সামথিং। সেখানে দেখা যাচ্ছে প্রায় 1 কোটির উপরে বেশি ভোটার পশ্চিমবাংলায় বৃদ্ধি পেয়েছে। এটা আমি বলছি না, একটা গবেষণাপত্র রিসেন্টলি পাবলিশ হয়েছে, তারাও কিন্তু বলেছে। এবার প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা তো তথ্যের ভিত্তিতে, তার কারণ হচ্ছে একাধিক যে আপনার গবেষক, তারাও কিন্তু একই জিনিসটাই ইঙ্গিত করেছে। আপনি দেখুন, মানে এই বসিরহাটে চলে যান, বসিরহাটের ভোটার তালিকাতে যেখানে যেসব বুথে দেখা যাচ্ছে 2011 সালে যে বুথগুলোতে 700, 800, 900 ভোটার ছিল, সেই বুথগুলোতে এখন হচ্ছে রেশনালাইজেশন করতে হচ্ছে। রেশনালাইজেশন মানে কি, 1200 বা 1300-র উপরে ভোটার হলে রেশনালাইজেশন। অর্থাৎ 700 ভোটার 2011 সালে সেখান থেকে জাম্প করে 1300-1400 দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ ডাবল হয়ে যাচ্ছে। এটা লিটারালি ইম্পসিবল। ডেমোগ্রাফিক যে শিফট হচ্ছে, আপনি বলুন বসিরহাটের, আমি একটা লোকসভা কেন্দ্রের আমি হিসেব বলে দিই আপনাকে, হাড়োয়া, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, এদিকে বাদুড়িয়া, মিনাখা, প্রত্যেকটা জায়গায় আপনার এমনভাবে ভোটার বৃদ্ধি হয়েছে, এবং যেটাতে ডেমোগ্রাফিক শিফট হচ্ছে। এই ডেমোগ্রাফিক শিফটটা কিভাবে বোঝা যাচ্ছে? ডেমোগ্রাফিক ভোটার লিস্ট দেখলেই তো বোঝা যাচ্ছে। ধরুন আপনি যদি একটা বুথের স্ক্রুটিনি করেন, সেখানে দেখা যাচ্ছে যে 700 ভোটার ছিল 2011 সালে, যে ভোটারের মাধ্যমে মুখ্যমন্ত্রী ক্ষমতা এসেছে। তারপরে দেখা যায় সেই বুথটা রেশনালাইজেশন করতে হচ্ছে এই রিসেন্টলি। রেশনালাইজেশন মানে হচ্ছে 1200-র উপরে হচ্ছে মানে ভোটার, 1300-র উপরে ভোটার। এটা কি করে সম্ভব? হাউ ক্যান বি পসিবল? হঠাৎ করে দুম করে এসে ভোটার লিস্টের নাম, তার কোনো লিনেস নেই, 2002 সালের নাম নেই, কোনো ফ্যামিলি ট্রি নেই, হঠাৎ করে হয়ে গেল। তো এই জায়গাটা হচ্ছে প্রবলেম। ঘটনা হচ্ছে, এটা তো আমি বলিনি, আবেদ প্রবীণজি, এক সেকেন্ড প্লিজ, আমি উত্তরটা দিই। দেখুন, এই বাংলা তৈরি হয়েছিল বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার প্রত্যয়ে 20 জুন 1947 সাল। এখান থেকে কিছু দূরে তারকেশ্বর, সেই তারকেশ্বরে অখণ্ড বাংলা সমগ্র বিধায়কদেরকে ডেকে নিয়ে
শুধুমাত্র বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষার প্রত্যয়ে ভোটাভুটির মাধ্যমে যে রাজ্যটি জন্ম হয়েছিল তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন, মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের ঘটনা থেকে শুরু করে একাধিক জায়গায় যেভাবে ডেমোগ্রাফিক শিফট হচ্ছে, ফলে আপনার এই হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার বেড়ে চলেছে, এটা তো এভিডেন্ট, এটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি 5 সেকেন্ড শুধু প্রধানমন্ত্রী এক সেকেন্ড প্রশ্ন করলে ও উত্তর দেবে, আমি বাকিদের কাছে আমি আসবো। শুধু বসিরহাট বসিরহাট না, এভিডেন্ট তো এটা তো প্যাক্স। এক সেকেন্ড যদি না 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 আমি এক এক করে অন্য স্পিকারদের কাছে যাব, তারপর আমি আসবো। শামীম আহমেদ, দেখুন, শুরু থেকেই যে প্রশ্নটা উঠে আসছে যে কাস্ট সেন্সাস না করে কিভাবে উনি বলছেন, কাস্ট সেন্সাস খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটাই ওঠার কথা। ফলে বেসলেস মানে পপুলার স্টেটমেন্ট দিয়ে দেওয়া, এটা আমরা আজকে নতুন দেখছি না। শুরু থেকেই যখন 2014 সালে নির্বাচনে আসছেন তখন থেকেই একই কথা বলছেন। হ্যাঁ, কখনো থালা বাজাতে বলেন, কখনো 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকে যায়, এই সব গল্প দিয়ে প্রধানমন্ত্রী দেশের হচ্ছে, এটা আমাদের লজ্জা। দুই হচ্ছে যে নির্বাচন কমিশন যখন বলছেন ঠিক একই সময় প্রধানমন্ত্রীও বলছেন। আমি এর আগের দিন নির্বাচন কমিশন প্রসঙ্গে আপনাদেরকে বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্সটা কোথায় চলে যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে সত্যি সত্যিই যা আমরা অ্যাপ্রিহেন্ড করছিলাম যে আসলে নির্বাচন কমিশনকে ইনফ্লুয়েন্স করছে কেন্দ্র সরকারে থাকা শাসক দল, তা আবার একবার প্রমাণিত হচ্ছে, কারণ তারা একই সুরে কথা বলছেন। থার্ড হচ্ছে যে আমরা কারা, আমরা সাধারণ দেশের নাগরিক, আমরা একটা প্রজাতান্ত্রিক দেশে বাস করি। আমাদের সামনে যিনি প্রধানমন্ত্রী আছেন তার দায়িত্ব ছিল সংবিধানের নিরিখে দেশকে পরিচালনা করা। নিঃসন্দেহে ইন্টিগ্রিটির প্রশ্ন নিয়ে এসছেন, গুরুত্বপূর্ণ কথা, আমরা সকলে কনসার্ন, কিন্তু এই রকম তথ্য নির্ভর না থাকা, এরকম একটা স্টেটমেন্ট করা কোনো প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব কিনা, এরকম ইরেসপন্সিবল স্টেটমেন্ট করা। পাশাপাশি বলবো, যখন আপনি ইন্টিগ্রিটির কথা বলছেন তখন সংবিধানের বাকি জায়গাগুলো আপনি দায়িত্ব পালন করতে পারছেন না বলে কি এই প্রশ্ন নিয়ে আসছেন? যদি সোশ্যাল জাস্টিস সবার কাছে পৌঁছাতো, যদি অর্থনৈতিক জাস্টিস সবার কাছে পৌঁছাতো, তাহলে কি এই প্রশ্ন নিয়ে আসতেন না? আসলে কি আপনি সেই ঘুরপথে, সেই ধর্মীয় উস্কানি দিয়ে লোককে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন? যে ভয় ইলেকশন কমিশন দেখানোর চেষ্টা করছে আপনাদের থ্রু দিয়ে, আপনার বার্তা ইলেকশন কমিশনের মাধ্যমে পাঠাচ্ছেন, সেই একই বার্তা আবার ঘুরপথে আপনি আমাদের সবার কাছে সার্কুলেট করার চেষ্টা করছেন। আসলে ভয়ের রাজনীতি, বিভেদের রাজনীতি, বিভাজনের রাজনীতি যা করছেন, যা করে উনি ক্ষমতায় এসেছেন, যা করে উনি ক্ষমতায় আছেন, আর সেই একই কারণ দেখিয়েই উনি আগামী দিনে ক্ষমতায় থাকতে চাইছেন, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। আর উনি নিজেও স্বীকার করেন যে জৈবিকভাবে ওনার জন্ম হয়নি। আসলে এই যে বৃদ্ধির কথা বলছেন, আমার ধারণা যে উনি হয়তো সেই জায়গা থেকে, সেই ভাবনা থেকে বলছেন যে বাকি যারা এইসব ডেমোগ্রাফিক চেঞ্জের কথা বলছেন সেগুলো বোধহয় ওই অজৈবিক যাদের জন্ম হয়েছে ওনার মতন তাদের কথা বলছেন। আমি আসবো শামীম, আমি একটু সম্বিতের কাছে আসি। সম্বিত, কতটা দায়িত্বশীল মন্তব্য বলে মনে, এটা প্রধানমন্ত্রীর কতটা দায়িত্বশীল মন্তব্য বলে মনে হচ্ছে? প্রধানমন্ত্রী কি ভেবে বলেছেন যে তিনি একটি হাই পাওয়ার ভিশন একটা তৈরি করবেন মাইগ্রেশন নিয়ে এবং যেগুলো ইলিগাল ইমিগ্রেন্টস যারা আছে তাদেরকে নিয়ে ইত্যাদি নিয়ে, সেটা আমরা এখনো জানি না। এটা কি ধরনের প্রোগ্রাম হবে, কারা থাকবেন, কিভাবে রেড হবে না কি হবে, সেটা আমরা জানি না। কিন্তু তিনি যে মন্তব্যটা করলেন গতকাল লালকেল্লা থেকে, তার সঙ্গে কিন্তু সরাসরি একটা স্ট্রিট ভায়োলেন্সের যোগ থেকে যায়। কিরকম যোগ থেকে যায় দেখুন, আপনি যখনই এই ইলিগাল ইমিগ্রেন্টস এর কথা বলছেন তখন মানুষের মধ্যে যে একটা ধারণা সৃষ্টি করছেন, এবং একটু আগেই আমরা যেটা শুনলাম যে পশ্চিমবঙ্গের কথা আসলো এবং সেখানে হিন্দু একটি রাজ্য তৈরি করার কথা আসলো, সেখানে বসিরহাট এই লোকসভা কেন্দ্রটির কথা আসলো। তো এইগুলো হচ্ছে সিম্বলিক কিছু কিছু জায়গা যেখান থেকে আপনি ইসলামোফোবিয়া তৈরি করবেন, যেখান থেকে আপনি বলবেন যে মূলত বাংলাদেশ থেকে লোকজন আসছে, তারা এসে এখানে জনসংখ্যা বাড়াচ্ছে এবং তাদের ফলে চাকরি খোয়াচ্ছে সাধারণ মানুষ। সেইটা কিন্তু সবটাই একটা লুপের মতো, সেটার মধ্যে দিয়ে তারা চলতে থাকে এবং এগুলো ইন্ধন যোগাবে মানুষের মধ্যে। হ্যাঁ, প্রধানমন্ত্রী যখন বলেছেন, কারণ প্রধানমন্ত্রীর
একটা পদমর্যাদা রয়েছে, এবং তিনি যখন কিছু কথা বলছেন তার নিশ্চয়ই একটা ভিত্তি থাকবে। সেটাই সাধারণ মানুষ যারা এত ভাবনা চিন্তা হয়তো করবেন না, এত র্যাশনালি ভাববেন না, সে র্যাশনালিটি অনেক কমে গেছে কয়েক বছর, সেটা আমরা দেখেওছি সাধারণ মানুষের মধ্যে। তো তাদের সঙ্গে কিন্তু এই সংযোগগুলো তৈরি হয়ে যাবে, এবং এটা শুধুমাত্র এখানকার সমস্যা নয়, এটা সারা বিশ্বের যে কোনো দক্ষিণপন্থী নেতাদের কথা আপনি ধরে নিন, সেটা ডোনাল্ড ট্রাম্প হোক বা ইউকেতে কনজারভেটিভ পার্টি হোক বা ইউকিপ পার্টি আগে যেটা ছিল নাইজেল ফ্যারেজের, তারা হোক, জার্মানিতে হোক, আপনি যেখানে দেখবেন দক্ষিণপন্থী অতি দক্ষিণপন্থী শাসকেরা কিন্তু ঠিক এই একই সুরে কথা বলেন যে অধিবাসীরা আসছে বা ইলিগাল ইমিগ্রেন্টস হচ্ছে, অনুপ্রবেশ হচ্ছে, এবং তার ফলে তারা আপনার কাজ খেয়ে নিচ্ছে, তারা আপনার খাবার খেয়ে নিচ্ছে, তাদের জন্যই যত রকমের অশান্তি সৃষ্টি হয়েছে। কিন্তু যে কথা সুমনদা শুরুতেই বললেন, এবং আমি একমত, যে 2011-র পরে তো কোনো সেন্সাস হয়নি। আমরা কিসের ভিত্তিতে ধরে নিচ্ছি যে কত মানুষ এসছেন বাইরে থেকে, অনুপ্রবেশকারী এসছেন, বেআইনি ভাবে এসছেন, এবং তারা এসে আমাদের কতটা সম্পদ রয়েছে, কতটা সম্পদে ভাগ বসাচ্ছেন, সেই তথ্যটা যদি আমাদের সামনে না থাকে, তাহলে আপনি কিন্তু একই জায়গায় চলে আসবেন যে এটা ওই বাংলাদেশ থেকে আসছে এবং তারা মুসলমান এবং তারাই সব সমস্যার সৃষ্টি করছে। সন্দীপা, দেখুন, প্রধানমন্ত্রী মোদী যা বলেছেন মৌপিয়াদি গতকালকে, আমি অবাক হয়ে গেলাম। জ্যোতির মতন একজন শিক্ষিত ছেলে এখানে আজকে এসে বসে ডেমোগ্রাফি চেঞ্জ ইত্যাদি ইত্যাদির কথা বলছে। কেননা বারবার যে জনগণনার কথাটা বা কাস্ট সেন্সাসের কথাটা আমরা বলছি, প্রত্যেকে মিলে বলছি, সেটাকে অস্বীকার করছে জ্যোতিদের মতন শিক্ষিত ছেলেরা। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, মোদীজি একটা কথা বলেছেন যে ষড়যন্ত্র, যেটা কিছুক্ষণ আগে আপনি উল্লেখ করলেন। ষড়যন্ত্র তাহলে গত 11 বছর ধরে কারা করেছে? ষড়যন্ত্রটা তাহলে ডিফেন্স মিনিস্ট্রি করেছে, ষড়যন্ত্র তাহলে স্বরাষ্ট্রমন্ত্রক করেছে, ষড়যন্ত্র তাহলে দেশের ন্যাশনাল সিকিউরিটির যারা হেড আছেন, যারা ফরেন মিনিস্ট্রিটা সামলাচ্ছেন, এস জয়শঙ্কর, অজিত দোভাল, ওরা করেছেন। মানে আমরা তো নেই। দেখুন, আপনি সরকার চালাচ্ছেন মৌপিয়াদি, না আমি চালাচ্ছি, না আমার দল চালাচ্ছে, আমরা তো চালাচ্ছি না। তা আমাদের কথা হচ্ছে যে কথাটা বিজেপির ওরা বারবার বলছে, বাইরে থেকে যখন ইনফিলট্রেশন হচ্ছে, অনুপ্রবেশ ঘটছে, তখন একটা ন্যাশনাল স্কিমের ধরুন রেশন ব্যবস্থা যদি আমি দেখি, রেশন ব্যবস্থায় একটা পরিবার যদি 5 কেজি চাল পায়, 14 জন এসে যদি ঢোকে, তাহলে সেই 4 জনের চালটা 14 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। তো আমরা তো সেই কথাটাই বলছি। আমরা উল্টো কি বলছি? আমরা বলছি যে বিহারে যখন আপনারা এসআইআরটা করছেন, সেই এসআইআর এর লিস্টটা আপনারা প্রকাশ করুন। আমরা বলছি যখন সুপ্রিম কোর্টে গেছে, তখন যাদেরকে মৃত দেখানো হয়েছে, সেই মৃত 2 জন ব্যক্তি সুপ্রিম কোর্টে বিচারপতিদের সামনে চলে গেলেন। মানে আপনার তো বেড়াল আছে, আপনি মানে বেড়াল খুব ভালোবাসেন, তখন ওই লাইনটা আমার মনে পড়লো যে ছিল রুমাল হয়ে গেল বেড়াল। মানে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আবার দেখলাম যে 7 জন মৃত ভোটার রাহুল গান্ধীজির সাথে বসে, আমাদের জননেতা রাহুল গান্ধীজির সাথে বসে লাঞ্চ করে এলেন। মানে এখানেও তাহলে আবার ওই বাঙালি উস্কানি আবার একটু জাগে আমাদের মনে মৌপিয়াদি, যে বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলা সাহিত্য বই জীবিত এবং মৃত ছোট গল্প, সেটার মধ্যে একটা লাইন ছিল যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। তার মানে এই যারা জীবিত ভোটাররা আছেন, যাদের নামটা ওই মৃত ভোটার লিস্টে উঠে গেছে, তার মানে ওই বলে না যে কচু গাছ কাটতে কাটতে কখন যে মানুষের গলা কেটে নেবে, এইভাবেই বিজেপি মানুষের লাইফটাকে হেল করে দিচ্ছে, জীবিত লোকেদেরকে মৃত বলছে। কেন না আসবে, এবং সুমনদাও যে প্রশ্ন করতে চান জ্যোতিকে, তার কাছেও যাবো। তার আগে ছোট্ট একটা বিরতি আমাকে নিতেই হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। সুমনদার বক্তব্য ছিল জ্যোতির উদ্দেশ্যে। সুমনদা, প্রশ্ন ছিল রাধা। 2টো প্রশ্ন। এক হচ্ছে, যখন প্রধানমন্ত্রী বলছেন যে অনুপ্রবেশকারীরা চাকরি নিয়ে নিয়েছে, তাহলে নিশ্চয়ই ওনার কাছে পরিসংখ্যান আছে, উনি নিশ্চয়ই সরকারি চাকরির পরিসংখ্যান দেবেন। যে পরিসংখ্যান দিয়ে উনি বলবেন যে এই জায়গায় আমি 100টা চাকরির পদ তৈরি করেছিলাম, তার মধ্যে 60টা চাকরি অনুপ্রবেশকারী নিয়ে নিয়েছে, বা বেসরকারি ক্ষেত্রে আমি 100টা চাকরি দেখতে পাচ্ছি যেখানে 60টা চাকরি অনুপ্রবেশকারী নিয়ে নিয়েছে। দেখুন, বিজেপি নিজের কবর নিজে খুঁড়ছে। কেন? সেটা হচ্ছে, যদি দেখা যায় যে ভারতবর্ষে এখনও মুসলিমরা সরকারি চাকরি অনেক কম পায়, যারা চাকরি পায় তারা বেসিক্যালি উদ্বাস্তু বাঙালি হিন্দু। তাহলে কি নরেন্দ্র মোদী উদ্বাস্তু বাঙালি হিন্দুদের টার্গেট করছেন? কোনো জায়গায় সরকার, আচ্ছা দ্বিতীয় আমি বলি, আর সন্দীপার কথাটা একটা মাথা রাখতে হবে। সন্দীপাদের এটা মানে ধরে নিতে হবে। অনেক আগে অশোক মিত্র বলেছিলেন, সিপিএমের হয়ে বলেছিলেন, আমি ভদ্রলোক নই, আমি কমিউনিস্ট। তেমনি এখন জ্যোতিরা বলছে আমরা শিক্ষিত নই, আমরা বিজেপি। আমরা শিক্ষিত নই, আমরা বাঙালি নই, আমরা বিজেপি। এবং সেটা বলে বাঙালি ভোটের থেকে এতটা দূরে যাচ্ছে। একটা পরিসংখ্যান দিয়ে দেখাতে হবে যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীরা, মানে অনুপ্রবেশকারী মুসলিমই ধরবো, মুসলমানরা এতগুলো চাকরি পেয়েছে। তারপরে কি বাঙালি হিন্দুকে টার্গেট করছে?
দেখুন, আমি একটা বই পড়তে বলবো সন্দীপাদিকে, নিশ্চয়ই পড়েছেন। বইটা হচ্ছে প্যাক্স ইন্ডিকা। আমি লিখিনি, বইটা লিখেছে হচ্ছে মাননীয় শশী থারুর। উনি ওই বইতে ক্যাটেগরিক্যালি বলেছেন যে 2 কোটি অনুপ্রবেশকারী রয়েছে প্যাক্স ইন্ডিকাতে। এটা আমার কথা নয়, ইন্দ্রজিৎ গুপ্ত সিপিআই এর, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে 2 কোটির পরে অনুপ্রবেশকারী রয়েছে। তাহলে বক্তব্য হচ্ছে যদি বিজেপি বা নরেন্দ্র মোদী এই ইস্যুটাকে অ্যাড্রেস করার চেষ্টা করেন তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা ইন্দ্রজিৎ গুপ্ত যে সময় বলেছিলেন তখনও 2 কোটি ছিল, আবার শশী থারুর যখন লিখেছেন তখন 2 কোটি। 2012 সালে এটা কন্ট্রাডিকশন থাকতেই পারে তাদের মধ্যে। আমাদের তো বড় কন্ট্রাডিকশন। এবার আমি তো বলি না, এক সেকেন্ড আমি বললাম, আমি শেষ করিনি। বিষয়টা হচ্ছে যে বাঙালি হিন্দুদেরকে নিয়ে রাজনীতি করা হয়েছে সুমনদা, কিন্তু বাঙালি হিন্দুদেরকে যারা উদ্বাস্তু, আমরা তো দেখেছি এখানে মরিচঝাপির মতো ঘটনা, যাই করুক হয়েছে তো মরিচঝাপির মতো ঘটনা, সেটা আমরা দেখেছি, নিজে আমরা বইয়ে পড়েছি, বিভিন্ন ডকুমেন্টারি হয়েছে। না না, আমরা তো পড়েছি তো, আমরা জাপান দেখিনি, কিন্তু জাপান দেখিনি, চাঁদও তো দেখিনি, কিন্তু চাঁদ সম্বন্ধে আমরা জানি। তো বিষয়টা হচ্ছে যে বাঙালি উদ্বাস্তু হিন্দুদেরকে সিএ এর মাধ্যমে যাদেরকে মানে দীর্ঘদিন ধরে দালালি ব্যবস্থার মধ্যে দিয়ে যাদেরকে যেতে হতো, তাদেরকে বিভিন্নভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, আপনার ইআরও বারাসাত লেটার পাঠিয়েছে। তারা আজকে বলছে যে আমাদের কাছে সিএ রয়েছে ভাই, মমতা বন্দ্যোপাধ্যায় ইআরও তোমার কেন মুখ্যমন্ত্রীরও ক্ষমতা নেই আমাদেরকে এখান থেকে তাড়ানোর, তার কারণ মোদিজি সিএ ব্যবস্থা করেছেন। আর সেই সিএ কে বিরোধিতা করেছেন তথাকথিত বাঙালির যিনি নিয়ে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টি। সুতরাং বাংলা এবং বাঙালির সব থেকে বড় শত্রু তো হচ্ছে তৃণমূল কংগ্রেস, যারা বাঙালি হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্বের বিরোধিতা করেন। তো তাকে আপনারা কি বলবেন? সুমনদা কিছু বলতে পারবে না? আমার প্রশ্ন আছে জ্যোতি, যে এতদিন এই যে মানুষরা যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন, মানে যারা বহুদিন আগে থেকে এসেছেন, তারা নাগরিকত্ব পাননি, নাগরিক হয়ে উঠতে পারেননি। ঘটনা হচ্ছে এক সেকেন্ড আমি বোঝার চেষ্টা করি। তারা যদি নাগরিকই না থাকেন তাহলে তাদের ভোটে কিভাবে, এমনকি তোমাদের সাংসদরাও জিতে সংসদে যান? আমি বিষয়টা বলি, বিষয়টা হচ্ছে আপনি যদি সিএ আইনটা দেখেন এবং রাজীব গান্ধী এই আইন, যারা নাগরিকই নয় তারা ভোটটা দিল কিভাবে? এবার ঘটনা হচ্ছে এবং তারা কিভাবে তোমাদের সাংসদ তোমাদের বিধায়কও চুজ করলেন? না, একদম সঠিক কোশ্চেন তো। আপনি যদি সিএ এর আইনটা পড়েন, দেখুন সেই জায়গায় তো কোশ্চেনটা আসছে। কোশ্চেনটা হচ্ছে যে রাজীব গান্ধী এই আইনটা, জগন্নাথ সরকার কোথা থেকে জিতেছেন? রানাঘাট থেকে। এবার আমি উত্তরটা দিচ্ছি, তো আমি উত্তরটা যদি আমি এইখানে বলি যে শান্তনু ঠাকুর কোথা থেকে জিতেছেন? আমি বলে দিচ্ছি আপনাকে। এক সেকেন্ড, শান্তনু ঠাকুর কোথা থেকে জিতেছেন? বনগাঁ থেকে। তাহলে তারা যারা নাগরিক না তাদের ভোটে জিতেছেন? না, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি আপনাকে। বিষয়টা হচ্ছে যে আজকে যখন এসআইআর আনা হচ্ছে, এসআইআর যে প্রভিশনটা রাখা হয়েছে যে 87 সালের পরে যাদের জন্ম তাদের বাবা মায়ের একজনকে আপনার নাগরিকত্ব দেখাতে হবে। কেউ তো চ্যালেঞ্জ করতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের পুলিশ, জিআরপি বারাসাতে স্টেশনে দাঁড়িয়ে তারা এইগুলো দেখে, বনগাঁতে এইগুলো দেখে। এবার আমার কোশ্চেন, এই যে 87 সালের পরে জন্ম কিনা বা তার ফ্যামিলি ট্রি, এইগুলো তারা চেক করে। এবার এসআইআর নিয়ে যেটা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে কি পারপাসে করে? পুলিশ রাস্তায় দাঁড়িয়ে বাইক ধরার মতো ধরে জিজ্ঞেস করে? একদম। প্রত্যেককে আজকাল ক্যারি করতে হচ্ছে বাইক নয়, স্টেশনে আপনি জান না, আমরা এরকম কেস প্রচুর ডিল করেছি। কোন মজুমদার তোমাদের বিধায়ক, তার বাবা মা নথিটা তোমাকে বলো কোন দেশের আছে? মজুমদার তো ক্লারিফিকেশন দিয়ে দিয়েছেন। কোথায় উনি কোথাকার? উনি ওর বাবা মা পশ্চিমবঙ্গে। বিপ্লব দেব ত্রিপুরার প্রথম বিজেপির উনি ক্লারিফিকেশন দিয়ে দিয়েছেন। কোশ্চেন বাবা মা কোথাকার? বিপ্লব দেব নিজে কোথাকার? না কোশ্চেন আমি বলবো মহপিয়াদি যখন কোথাকার কি আছে ভাই, যখন সিএনআরসি থেকে কথা বলছে তখন বিপ্লব দেবের জন্মপঞ্জি কাপ 5 বার উইকিপিডিয়াতে চেঞ্জ করা হয়েছে। তোমরা সিএ দিলে আর সার দিয়ে বললে যে তোমাদের নাগরিকত্ব ছিনিয়ে নেব। বাংলা হচ্ছে বাঙালি হিন্দুর জন্য এই বাংলা তৈরি হয়েছিল। সুতরাং তাদের জন্য যদি আমরা মানে জায়গা খোলা না রাখি তা কে জায়গা দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা দেবে? এরা তো বেঈমানি করেছে, কংগ্রেস তো বেঈমানি করেছে বাঙালি হিন্দু। বাঙালি হিন্দু সবথেকে বড় বন্ধুর নাম হচ্ছে নরেন্দ্র মোদী। বাঙালি হিন্দু সবথেকে বড় বন্ধুর নাম হচ্ছে নরেন্দ্র মোদী। তিনি সম্মান দিয়েছেন বাঙালি হিন্দুদেরকে। মনে হয়েছে
বাঙালি হিন্দুদেরকে সব, আর আপনারা তার বিরোধিতা করেছেন, এসআইআর এর সিএ এর বিরোধিতা করেছেন আপনারা। হিন্দু মুসলিমকে ভাই ভাই সিএ আজকে তো পশ্চিমবাংলার জন্মই হতো না, জায়গায় রাখার জন্য পশ্চিমবাংলার জন্মই হতো না, আমাদের মুখার্জি না থাকতেন। আমরা আর সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে আপনারা সম্মান দেননি, এই শ্যামাপ্রসাদ একটা নির্দিষ্ট পরিবারের মধ্যে আপনারা আটকে রেখেছেন। বিজেপির যারা মাদারবোর্ড আছে, আরএসএস, ইন্দিরা গান্ধী ছাড়া কোনো স্বাধীনতা সংগ্রামী নেই, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসকে আপনারা এগিয়ে দেননি কেন? সরকার বানিয়েছে, পঞ্চম জজের মুক্তি ওই থাকে রাজপথে থাকে, এইজন্য এটার নাম রেখেছে এসআইআর। তার কারণ হচ্ছে আপনারা ওই একটা পরিবারের ভিতরে বন্দী, একটা পরিবারবাদী দল, নিজের পরিবারকে রক্ষা করার জন্য যা ইচ্ছা তাই করেছে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে আগে আনেননি আপনারা, আপনারা পঞ্চম জজের মূর্তি বসিয়েছেন ওখানে, পঞ্চম জজের মূর্তি আপনারা সরাতে পারেননি। যিনি সরিয়েছেন তার নাম মোদী, যিনি সরিয়েছেন তার নাম মোদী, এবং বলেছে যে বিশ্বের যে কোনো রাষ্ট্রনায়ক আসবে, বিশ্বের যে কোনো রাষ্ট্রনায়ক আসবে সে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি দেখবে। আমি আসবো এক সেকেন্ড। আপনারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে আপনারা বলেছিলেন যে ইউ শুড রিজাইন, এক সেকেন্ড আমি আপনারা দেশত্যাগ করতে বাধ্য করেছিলেন। যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তিনি কি বলছেন? দেশের প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি একথা বারবার বলে এসেছে। আমরা 80-র দশক থেকে একটা প্রান্তিক রাজনৈতিক অবস্থান নিয়ে আমরা কিন্তু বলে যাচ্ছিলাম যে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে পশ্চিমবঙ্গের ওপরে, সমস্ত সীমান্তবর্তী জেলা আজকে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। এতদিন পর্যন্ত ডেমোগ্রাফি বদলে গিয়েছিল, এবং এটা শুধু তৃণমূল কংগ্রেস জমানায় শুরু হয়নি, এটা বাম জমানা থেকেই চলছে। আমাদের রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন একটা মানবিক মুখ নিয়ে অনুপ্রবেশ সমস্যার একটা সমাধান খোঁজা উচিত বা সেটাকে দেখা উচিত। শক্তিশালী অর্থনীতির দিকে দুর্বল অর্থনীতি থেকে মানুষ আসবে, এটা স্বাভাবিক, এটা একটা ইন্টারন্যাশনাল ফেনোমেনন, এটা ওনার বক্তব্য ছিল। কিন্তু এটা সারা পৃথিবী জুড়েই হয়েছে। কিন্তু আমাদের রাজ্যে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ ভিন্ন। আমাদের রাজ্যে অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে ওপার থেকে যেটা আসছে সেটা হচ্ছে একটা জামাতি কনসেপ্ট, র্যাডিক্যালাইজেশন। সম্বিত, যেটা শ্রমিক ভট্টাচার্য বলছেন যে অনুপ্রবেশ এই মুহূর্তের সমস্যা নয়, জ্যোতি বসুর কে উদ্ধৃত করে তিনি বলছেন যে জ্যোতি বসু এটাকে মানবিকভাবে হ্যান্ডেল করার কথা বলেছিলেন। তো একই সঙ্গে তিনি বলছেন যে কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা একটা জামাতি কনসেপ্ট, একটা র্যাডিক্যালাইজেশন। দেখুন, আপনি তাহলে যদি ধরে নিন, আমি অনুপ্রবেশের সমস্যা যে নতুন নয় সেটা আমরা সবাই জানি, কারণ যে ইন্দো বাংলাদেশ বর্ডারের কথাই যদি আমরা ধরে নিই, বাংলাদেশের সঙ্গে আমাদের যে সীমান্ত রয়েছে সেটা খুব পোরাস, এবং সেটার একটা ঐতিহাসিক কারণও রয়েছে, এবং সেটার জন্য ওপার বাংলা থেকে মানুষজন এপার বাংলায় এসছেন, এই যাওয়া আসা খুব হয়েছে, এবং এখানে এসে যে থেকে গেছেন সেরকমও হয়েছে। এবং সিএ এর থ্রুতে সেই সব যারা হিন্দুরা এপারে এসছেন তাদেরকে নাগরিকত্বের স্বীকৃতি দেওয়ার কথা এই সরকারই বলেছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। এবার আপনি যদি সেইটাকে সমস্যা হিসেবে দেখেন, তো সেই সমস্যাটাকে অ্যাড্রেস করুন, সেই সীমান্তকে আরো জোরদার করুন, সীমান্ত রক্ষা আরো শক্ত করুন, সেখানে যদি ক্রিমিনালাইজেশন হয়ে থাকে সেই অপরাধীদের ধরুন, আপনি সেই দিকে নজর দিন। কিন্তু যেটা নিয়ে আমরা আলোচনা করছি মূলত সেটা হচ্ছে এটার সাথে আপনি জুড়ে দিচ্ছেন যে এখানকার যুবক যুবতীদের চাকরি খেয়ে নিচ্ছে এই অনুপ্রবেশকারীরা, মানে তারা আসছে, তারা এসে থাকছে, তারা এসে থেকে চাকরি খেয়ে নিচ্ছে, এবং তার জন্য আপনাদের চাকরি দিতে পারছি না আমরা, বা আপনাদের চাকরি হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি একটা ন্যারেটিভ তৈরি করে ফেলা হলো। এবং তারপর আরো ভয়ানক যেটা, এই ন্যারেটিভটার কি মানে প্রধানমন্ত্রীর যে বক্তব্য তার যে কি ফল আউট সেটা আজকে আমরাই দেখতে পাচ্ছি। জ্যোতি যেটা বললেন এবং যেটা বলছেন সেটা আমি জানি না কতটা ভেবে বলছেন বা কতটা রাজনৈতিক ভাবে বলছেন, যে পশ্চিমবঙ্গ শুধুমাত্র হিন্দুদের জন্য তৈরি করা হয়েছিল, মানে তার মানে কি যারা পশ্চিমবঙ্গের যেসব মুসলমান বাসিন্দারা রয়েছেন তারা কেউ ভারতীয় নন, ভারতীয় সংবিধানকে আমরা মানবো না, বা যারা এখানে ছিলেন মুসলমানরা আগে থেকে, স্বাধীনতার আগে থেকে, তাদেরকে আমরা ভারতীয় বলে মানবো না পশ্চিমবঙ্গে। তো এই যে ন্যারেটিভটা তৈরি করে এবং এর ফল আউটটা হচ্ছে সেইটা কিন্তু খুব মারাত্মক। এবং এই লাইনটা আমি আবারও বলবো যে এই লাইনটা হচ্ছে যে কোনো অতি দক্ষিণপন্থী শাসকের একদম বাঁধা ধরা লাইন। আপনি যে কোনো দেশে অতি দক্ষিণপন্থী নেতার বক্তব্য শুনে নিন এবং এই যে এই বক্তব্যগুলো এখন আলোচনা হচ্ছে সেটা একসাথে করুন, দেখবেন একই লাইনে চলছে। মেক্সিকান বর্ডারে যে ওয়ালের সেটা নিয়ে তিনি প্রচার করেছিলেন।
সেটা নিয়ে তিনি প্রচার করেছেন এবং আমেরিকাতে চাকরি চলে যাচ্ছে সেটা নিয়ে বলেছেন যে তোমাদের জন্য অর্থনীতি অবস্থা হচ্ছে, যারা অনুপ্রবেশকারীরা আসছে তাদের জন্য হচ্ছে, তাদেরকে আটকে দাও ইত্যাদি ইত্যাদি। তো যদি সত্যি সেটা হয় তো সেইটাকে অ্যাড্রেস করুন, শুধু সেইটার মধ্যে সীমাবদ্ধ রাখুন, এর ফলে বিদ্বেষ কেন ছড়াচ্ছে? জ্যোতি রেসপন্ড করতে চাই। জ্যোতি। না দাদা, বিষয়টা হচ্ছে দেখুন, আপনি এট দ্য টাইম অফ পার্টিশন যখন দেশভাগ হয় তখন আপনি যদি পশ্চিমবাংলার যে হিন্দু মুসলিম পার্সেন্টেজ দেখেন, তার কারণ এটা দেখাটা উচিত যে কিভাবে পরিবর্তন হচ্ছে। দেখুন, যখন এট দ্য টাইম অফ পার্টিশন 78% ছিল হিন্দু আর মুসলিম পার্সেন্টেজ ছিল 19% মতো। 2011 সালের যে সেন্সাস হলো, 2011 সালে আমি যদি ধরে নিই, আমি ববি হাকিমের কথা আসছি না যে 33% মুসলিম, আমি সেই জায়গাটায় যাচ্ছি না। 2011 সালের সেন্সাসে 27% মুসলিম। এবার দেখুন, বাংলাদেশের সঙ্গে আমাদের একটা হিস্ট্রিক্যাল টাইজ রয়েছে, তার কারণ একটা দেশভাগ ক্ষত। আজকে নেতা মানে আপনার মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের যে উত্তরসূরি, তাদেরকেও এখানে আসতে হয়েছে। তো ফলে যে পপুলেশন ডিপ হয়েছে বাংলাদেশে, যে 27% থেকে 7%, মানে 20% কমেছে। আমি যদি ধরে নিই এর অধিকাংশটাই পশ্চিমবাংলায় এসেছে, তাহলে তো হিন্দু পপুলেশন বাড়ার কথা। সেখানে দাঁড়িয়ে 88 থেকে হিন্দু পপুলেশন আসছে 70% এবং মুসলিম পার্সেন্টেজ 27%। কি করে হলো এটা? এটা কি শুধুমাত্র আপনার হচ্ছে ফার্টিলিটি রেট বাড়ার জন্য হয়েছে? নো। আপনি সেই আবেদ ট্রপেনজি, সৌদি আরবের রিয়াদ ইউনিভার্সিটির প্রফেসর, 1982 সালে দাঁড়িয়ে লখনৌতে বক্তব্য রাখছেন। উনি বলছেন যে গাজওয়াতুল হিন্দ করার জন্য আমাদেরকে 3টি পদ্ধতি অবলম্বন করতে হবে। একটা হচ্ছে ব্যাপক জনসংখ্যার বৃদ্ধি, 2 হচ্ছে অনুপ্রবেশ, 3 হচ্ছে কনভার্সন। এখানে যেটা হয়েছে, কনভার্সন হয়েছে এবং অনুপ্রবেশ, দুটো সমস্যাই রয়েছে। না হলে এই রকম ভাবে ডেমোগ্রাফিক শিফট হয় না। সুমন দা, দেখুন, মানে জ্যোতি, সন্দীপ আগে জ্যোতিকে সার্টিফিকেট দিয়েছে শিক্ষিত ছেলে। জ্যোতিরা ইতিহাসকে পুরো গুলিয়ে ফুলিয়ে পুরো হোয়াটসঅ্যাপে নিয়ে চলে গেছে। প্রথম কথা হচ্ছে, পার্টিশনের যে ভোটটা হয়েছিল তাতে 58-21 ভোটে পার্টিশনের সিদ্ধান্ত হয়েছিল। 3টে ভোট হয়েছিল। মেন ভোটটা যে ভোটটা হয়েছিল, যে ভোটটারে সেটাই খুলে রেখেছি ভাই। 58-21 বললে তো হবে না, 58-21 তাতে মানে সেই আমলে হিন্দু মহাসভার 2টি ভোট ছিল। বাকি 46টা ভোট কারা দিয়েছিল? ওই কংগ্রেস আর সিপিএম দিয়েছিল। ফলে তোমাদের, আরে আমি শেষ করি, আপনি বললেন, ফলে তোমাদের কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব দেশ ভাগে তোমাদের শ্যামাপ্রসাদকে, আমি চাইছি 1 সেকেন্ড, আরে ওই দিনকে এখনো, আরে তুমি যেটা বলে আমি শুনি, ওই দিনকে এখনো অ্যাসেম্বলিতে গেলে কারা কারা বক্তৃতা দিয়েছিল, বিধান রায়, জ্যোতি বসুদের বক্তৃতাই স্মরণীয় ছিল। পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর, তুমি এই যে বলছো যে মুসলমানদের পপুলেশন বেড়েছে, মুসলমানদের গ্রোথ রেট বেশি, সমস্ত মানে তোমার সরকারের ঘোষিত এতেও ভারতবর্ষে মুসলমানদের জন্মহার হিন্দুদের চাইতে কম। তাহলে কিভাবে ওটা বাড়লো ভাই? সেটাই তো কোশ্চেন, সেটা তো আপনি উত্তর দিন। না এবার না, আরে আপনি তো আপনার জায়গায় ধরেন, আমি উত্তরটা দিচ্ছি এবার। আচ্ছা, থার্ড পয়েন্ট, প্রথম প্রশ্নের উত্তরটা আমি নিজেই দিয়ে দিয়েছি। থার্ড পয়েন্ট, যখন পার্টিশন হচ্ছে, পার্টিশনের পরের সেন্সাসটা পরে এসো, পার্টিশনের সময় মুসলিমস ওয়্যার মেজরিটি ইন দিস স্টেট, 58-42। পার্টিশনের পর, আফটার পার্টিশন। আচ্ছা, আফটার পার্টিশনেও ভারতবর্ষ থেকে তো সেন্সাসটা ভারতবর্ষ 11 সেন্সাস আছে। 51 সেন্সাস বলো কত ছিল? 78%। না, আমি বলছি কোনোদিন 70% ছিল না। এই যে আবার চেক করো, আবার চেক করো, কারণ চেক করে বলছি আমি। শোনো না ভাই, এটাই তো পাঞ্জাবের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের তফাৎ, যে ওয়েস্ট বেঙ্গলে পুরো মুসলিম পপুলেশন তো ওপাশে যায়নি এবং সেটা তো কোনোদিন ভারতবর্ষের সংবিধান চায়নি। এবার তোমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যে আগে আমি শেষ করি, ভারতবর্ষ থেকে সব মুসলমানদের বিতরণ করবো, সিদ্ধান্ত নিতেই পারো। তাহলে জয়শাহ, তাহলে তুমি আবার তাহলে তুমি জয়শাহ সৌদি আরবে গিয়ে আমি তোমাকেই বলছি, এর সঙ্গে আমি যেটা অ্যাড করতে চাই যে এই শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি পদে আসীন হওয়ার পর একাধিকবার তিনি মুসলিম সম্প্রদায়ের যে মানুষ তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। না, বার্তা তো আমাদের রয়েছে, তো আমরা তো ঘোষিত এজেন্ডাতে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু তার মানে এই নয় যে ইনফিল্ট্রেটর বাংলাদেশি মুসলিম এসে এখানে থাকবে, সেটা তো আমরা অ্যালাউ করতে পারি না। এটা গেল 1। 2 হচ্ছে, আমি সুমনদাকে রেসপন্ড করছি। সুমনদা, অনুপ্রবেশটা আমি একদম বলে নিচ্ছি দিদি, সেই উত্তরটাই যাচ্ছি। সেটা হচ্ছে 46 সালে যে অনুপ্রবেশটা হচ্ছে কিভাবে? না, অনুপ্রবেশ তো আগে থেকেই হয়ে গেছে, তো অলরেডি তো প্যাক্স ইন্ডিকাতে না, গত 11 বছর ধরে কোনো অনুপ্রবেশ নেই তো। হয়েছে, আমি বলছি তো হয়েছে। তার কারণ হচ্ছে, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে অনুপ্রবেশ
স্বপন না, না, আমি বলছি মজুমদার porous কবে? border, porous border, স্বপন আপনি মজুমদার কবে? হ্যাঁ? স্বপন এক মজুমদার সেকেন্ড, আমি কবে? উত্তরটা দিচ্ছি আপনাকে, শুনুন। স্বপন মজুমদার আরে কবে? আপনি সেই আবার ঘুরে যাচ্ছেন, আপনার না, প্রশ্নটা প্রত্যেকটা উত্তরটা MLA শুনবেন তো। কি শুনবেন না? আমাদের আপনি কি উত্তরটা তাহলে আমি বলতেই পারবো না। বাংলাদেশের আরে certificate- আমি একটু বলে নিই, তারপর আপনি শুনুন, বলবেন। please, এক এক দেখুন সুমনদা একটা ইস্যু রেজ করেছে যে আমাদের কৃতিত্ব না, আমরা কৃতিত্ব নিচ্ছি না, কিন্তু এটা তো ঠিক যে ৭৬টা জনসভা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। দ্বিতীয় বিষয় হচ্ছে গ্রেট ক্যালকাটা কিলিং আজকে ১৬ই আগস্ট ১৯৪৬ সাল, নোয়াখালীর দাঙ্গা, লাড়কেলেঙ্গে পাকিস্তান, এরপরে বাঙালি হিন্দুরা অ্যাক্রস দ্য পলিটিক্যাল লাইন, সেটা কংগ্রেস, হিন্দু মহাসভা এবং বামফ্রন্ট, মানে লেফটিস্ট, আমিও respond করবো, জ্যোতিকে। আমি বলবো লেফটিস্ট, তারাও কিন্তু এক হয়েছিলেন। এক সেকেন্ড, তারাও কিন্তু এক হয়েছিলেন। কেন? না, তার কারণ হচ্ছে আমাদের একটা হোমল্যান্ড দরকার, বাঙালি হিন্দু হোমল্যান্ড মুভমেন্ট চালু হয়েছিল। তো আমাদের একটা হোমল্যান্ড দরকার, আমাদের একটা হোমল্যান্ড না থাকলে আমাদের অস্তিত্ব থাকবে না। প্রত্যেকটা জাতির নিজের অস্তিত্ব রক্ষার জন্য সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আজকে দাঁড়িয়ে কংগ্রেস, বিজেপি এবং রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক সবারও এক হওয়ার প্রয়োজন রয়েছে এই ক্ষেত্রে, যে আমাদের যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস পশ্চিমবাংলায় দাঁড়িয়ে যেভাবে ডেমোগ্রাফিক শিফট হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে মোথাবাড়ি, আপনার কি বলে মুর্শিদাবাদে হিন্দুরা নিজ ভূমে উদ্বাস্তু হচ্ছে। তো আজকে অ্যাক্রস দ্য পলিটিক্যাল লাইন আমাদের এক হওয়ার প্রয়োজন রয়েছে। আমি জ্যোতির আমি এক সেকেন্ড, আমি সন্দীপার কয়ে আসছি। মানে জ্যোতিরা বললেন যে আমাদের সবার একসাথে হওয়ার প্রয়োজন আছে। মৌপিয়াদি, আমরা যেটা সবাই একসাথে ৪৭ হয়েছিল। না, আমরা সবাই একসাথেই আছি। আমাদের তো প্রশ্ন এটাই যে প্রশ্নটা আপনি একটু আগে করলেন যে অনুপ্রবেশটা কি করে ঘটছে, এবং জ্যোতিরা বলছে যে ম্যাক্সিমাম অনুপ্রবেশ ধরেই নেই যদি পশ্চিমবাংলায় ঘটে, ম্যাক্সিমাম অনুপ্রবেশ যেটা সরকারি ডেটা সেটা হচ্ছে ত্রিপুরা থেকে, এবং ত্রিপুরা থেকে হচ্ছে ত্রিপুরা সরকারের যারা জোটে আছে, ত্রিপুরা মথা, ওরা বিজেপিকে হুমকি দিয়েছে যদি ইনফিলট্রেশন না আটকানো হয়, মানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ না আটকানো হয়, তাহলে ওরা জোট ছেড়ে দেবে, সরকার ভেঙে দেবে। ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে, আমরা তো বলছি অনুপ্রবেশ আজকের ঘটনা নয়। যদি অনুপ্রবেশ আজকের ঘটনা হতো তাহলে রাজীব গান্ধীজি আসাম একটটা করতেন না, প্রথম কথা। চিদম্বরমজি থেকে শুরু করে সর্বনাশ করেছে, প্রণব বাবু থেকে শুরু করে চিদম্বরম বাবু থেকে শুরু করে সবাই এটা স্বীকার করেছেন পার্লামেন্টে যে অনুপ্রবেশ ঘটেছে। জ্যোতিরা বলছে সব মুসলিমরা এসে ঢুকছে। আচ্ছা, সব যদি বাংলাদেশ থেকে মুসলিমরা এসে ঢোকে মৌপিয়াদি, তাহলে তো বাংলাদেশের মুসলিম সংখ্যা কমতে হবে, হিন্দুদের সংখ্যা বাড়বে। তার মানে শুধু মুসলিমরা এসে ঢুকছে না, মেজরিটি যারা ঢুকছে সেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলে, যেটা এক মিনিট যেটা নোয়াখালী রাইটে হয়েছে, যেটা নোয়াখালী রাইটে হয়েছিল, সেই সময় গান্ধীজি ৩ মাস গিয়ে থেকেছিলেন বাংলাদেশে গিয়ে। আজকের দিনে যে হিন্দুদের উপর দেশভক্ত তো আপনারাই করেছেন, আজকে আপনারা তাদেরকে উদ্বাস্তু বানিয়েছেন। না, অসভ্যতা নয়, আপনারা বাঙালি শব্দের উপর নিয়ন্ত্রণ, না, এইসব শব্দ অ্যালাউড হবে না, কারোর দ্বারাই হবে না। এই সমস্ত শব্দ, ব্যক্তি আক্রমণ, জাতীয় কোনো শব্দ প্লিজ ব্যবহার করবেন না। অসভ্যতা ইত্যাদি শব্দ এখানে চলবে না। পলিটিক্যাল ডিবেট, লজিকে আসুন, পরিসংখ্যানে আসুন, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। আজকে ওরা বলছে ওইখানে হিন্দুর নিপীড়ন হচ্ছে, ফাইন, আমরাও বলছি হিন্দু নিপীড়ন হচ্ছে, কিন্তু সেটা নিয়ে ভারতের স্ট্যান্ড পয়েন্ট কি? ডিসেম্বরে শশী থারুরজি, যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যিনি মানে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, তিনি ভারত সরকারের কাছে একটি আলোচনা চেয়েছেন। আজ অবধি সেই আলোচনার ডেট ভারত সরকার দিতে পারেনি বাংলাদেশের উপর স্ট্যান্ড পয়েন্টের জন্য। আজকে ওরা বলছে যে যারা মতুয়ারা স্পেশালি যাদেরকে মানে রিপ্রেজেন্ট করছেন শান্তনু ঠাকুর, তাদেরকে আপনারা বকলমে বলছেন, জ্যোতি আপনারা বলছেন তারা ভারতীয় নন। এই শান্তনু ঠাকুরের যিনি প্রপিতামহ, উনাকে কংগ্রেস তার নিজের সিম্বল দিয়ে প্রথমবার হাঁসখালি থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আন্ডারে দাঁড়িয়ে তিনি জিতেছেন, তিনি জনপ্রতিনিধি হয়েছেন। সুতরাং মতুয়াদের নিয়ে আপনাদের যা মাথা ব্যথা, সেই মাথা ব্যথা জাতীয় কংগ্রেস অনেক আগে সেটা লাঘব করে দিয়েছে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি সুমন্ত। দেখুন, জ্যোতিরা তো ইতিহাসকে গুলিয়ে দিচ্ছে। আজকে ১৬ই আগস্ট, আজকে সুরাবর্দির জন্য হয়েছিল, খুব ভালো কথা। তো ৪৬-এ এই দাঙ্গা হওয়ার আগে পশ্চিমবঙ্গে মুসলিম লীগের সাথে সরকার গড়েছিলেন কে? শ্যামাপ্রসাদ। মুসলিম লীগের সঙ্গে না, হ্যাঁ, না, অবশ্যই কৃষক প্রজাপার্টি। না, আপনি আবার সে ভুলভাল বলছেন। আরে সুমন্ত মিথ্যে কথা বলছে, আগে এরকম ভাবে চলে না। ফজলুল হক ততদিনে কৃষক প্রজাপার্টি, দাদা কৃষক পার্টি থেকে বেরিয়ে গেছে ১৯৪০ সালে গোলাম হোসেন হিদায়াতুল্লাহ তার লিডার কোয়ালিশন গভর্নমেন্ট ছিল, কৃষক প্রজাপার্টি কোয়ালিশন অবভিয়াসলি। আপনি আমার মুসলিম সেটা জয়েন করেছে মুসলিম লীগের সঙ্গে প্রজাপার্টি, কৃষক প্রজাপার্টি যে আপনার কোয়ালিশন ছিল, সেটা ভেঙে যাওয়ার পরে সরকারটা ঠিক ছিল না বলে আপনার বাইরে থেকে সমর্থন দেওয়া হয়, সেটা মুসলিম লীগের
সঙ্গে নয়, আপনি আবার ভুলে দিচ্ছেন কৃষক প্রজা পার্টির সঙ্গে। ফজলুল হক কৃষক প্রজা পার্টির সঙ্গে আমি আই রিপিট, আচ্ছা কৃষক প্রজা পার্টি ফজলুল হকের নেতৃত্বে যে পার্টি তার সঙ্গে শ্যামা হক, ইয়েস শ্যামা হক, ফজলুল হক কোথাকার, কার সঙ্গে? ফজলুল হক প্রজা কৃষক পার্টি কতদিন করে, কতদিন বলুন? কবে জোট হয়েছে? 41 সালে জোট হয়েছে। আচ্ছা ভাই, তুমি আবার মিথ্যা কথা বলছেন এখানে। তুমি মুসলিম লীগকে এস্টাবলিশ করলে, শব্দের উপর নিয়ন্ত্রণ, মুসলিম লীগকে এস্টাবলিশ করে আমি এস্টাবলিশ করলাম 1946 সালে। কংগ্রেস ডেকে নিয়েছে সলিমুল্লাহ খানের নেতৃত্বে, ঢাকাতে মুসলিম লীগ প্রতিষ্ঠা করলো, আর আমাদের দোষ দিচ্ছে। কংগ্রেস যখন বলার ক্ষমতা, একদম সংক্ষেপে সলিমুল্লাহ খানটা কে ছিল? সম্বিতের কাছে আসবে যে সম্বিত, তাহলে এই এসআইআর কি বকলমে এই হাই পাওয়ার মিশন ডেমোগ্রাফি অন্তত তার ফার্স্ট স্টেপ? দেখুন, আমি জানি না এটার কি মেকানিজম হবে, তবে এই ধরনের মেকানিজম অনেক দেশেই হয়েছে এবং সেখানে যেটা দেখা যায় যে একটা স্পেশাল কিছু কমিটি তৈরি হয়, তারা হাজার হাজার লোককে রিক্রুট করেন, অফিসারকে রিক্রুট করেন বা তাদেরকে ডিপ্লয় করেন, করে তারা রেড চালাতে থাকেন। সেই রেডটা কি ধরনের হয় সেটা আমরা বিভিন্ন দেশে দেখেছি। তো এইখানে কি ধরনের হবে আমি জানি না, তবে একটা কথা বলাই যায় যে যে মেকানিজমই হোক তার ফলে কিন্তু যে স্ট্রিট ভায়োলেন্সের কথা আমি একদম প্রথমে বললাম সেইটা বাড়বে, বিদ্বেষ বাড়বে এবং সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকবে না, সারা দেশে সেটা কিন্তু ছড়িয়ে পড়বে এবং সেটা একটা অদ্ভুত জায়গায় নিয়ে যাবে যদি সত্যি সত্যি এই ধরনের কোনো মেকানিজম তৈরি করেন নরেন্দ্র মোদী সরকার। আমাদের সময় একদম শেষ, বাংলা বলছে এখানেই শেষ করতে হবে। দেখতে থাকুন কলকাতা টিভি।